হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গের শহর, বন্দর ও পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে আলোচনা করব। তো পশ্চিমবঙ্গের প্রধান প্রধান যে শহরগুলো আছে এবং যে বন্দরগুলো আছে এবং তার সঙ্গে সঙ্গে যে পর্যটন কেন্দ্র, তার একটা ধারণা আমি তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা শোনো, দেখো অনেকটাই পরিষ্কার হয়ে যেতে পারে। তাহলে দেখো, পশ্চিমবঙ্গের শহর সম্পর্কে আমাদেরকে জানতে গেলে প্রথমে আমাদের কতগুলো জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে আদমশুমারি বা সেন্সাস কাকে বলে। ঠিক আছে, তাহলে আদমশুমারি কোন জিনিসটাকে বলছে দেখো। আদমশুমারির তোমার বাংলা হচ্ছে তোমার জনগণনা, বুঝতে পেরেছো? তো সেন্সাস বলছে যে কোনো একটা জনগণনা এবং জনগণনা সংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করার কাজকে আদমশুমারি বলা হয়। এটা সহজ ভাষায় কিন্তু একটা ডেফিনেশন, যে জনগণনা এবং জনগণনা সংক্রান্ত যে তথ্য সংগ্রহ তার কাজগুলিকে বলছে তোমার আদমশুমারি। এটা কিন্তু প্রত্যেক 10 বছর অন্তর অন্তর আমাদের ভারতবর্ষে হয়ে থাকে, কিন্তু 2011 সালের পরে কিন্তু আর হয়নি। 2023 সাল পর্যন্ত স্থগিত ছিল, কিন্তু এখন ধরো 2025, তবুও কিন্তু জনগণনা নিয়ে কিন্তু কোনো সরকারের সেরকম কোনো সদর্থক ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না। তাহলে এটা গেল আদমশুমারি। এরপরে দেখো আছে নগরায়ন। জিনিসটা কি? যেমন বনায়ন হয়, বনায়ন মানে কি? নতুন একটা বন সৃষ্টি করা। ঠিক একই রকমভাবে নগরায়নটাই হচ্ছে তোমার নতুন একটা নগর সৃষ্টি করা বা শহর সৃষ্টি করা। তো বলছে কোনো বসতি এলাকা যখন গ্রাম্য অবস্থা থেকে ধীরে ধীরে শহর বা নগরে পরিণত হয়, পরিবর্তনের সেই প্রক্রিয়াটিকে বলছে তোমার নগরায়ন। বুঝতে পারছো? তাহলে নগরায়ন হচ্ছে একটা প্রক্রিয়া যার মাধ্যমে একটা গ্রাম্য এলাকা পরিবর্তনের সঙ্গে সঙ্গে নগর বা শহরে পরিণত হয়। এবার দেখো, নগরায়ন হচ্ছে সভ্যতার সব থেকে উন্নত পর্যায়। অর্থাৎ মানুষ প্রথমে গ্রামে বসতিতে হয়, বসতির পরে আস্তে আস্তে সেটা গ্রাম হয়, এবং গ্রামটা যখন ডেভেলপ হতে হতে বা জনসংখ্যার পরিবর্তন হতে হতে যখন আরও উন্নত হয়, তখন কিন্তু সেটা তোমার শহরে পরিণত হয় বা নগরে পরিণত হয়। বুঝতে পেরেছো? তার জন্যই বলছে এটা যে নগরায়ন হচ্ছে সভ্যতার সব থেকে উন্নত পর্যায়। প্রথমে মানুষ স্থায়ীভাবে বসবাস করে তৈরি করে গ্রাম, সেই গ্রাম কর্মধারার উন্নতির সাথে সাথে শহর, নগর, মহানগর, মেগা সিটি প্রভৃতি অবস্থায় পৌঁছায়। অর্থাৎ উন্নত হতে হতে প্রথমে তোমার গ্রাম থেকে হয় শহর, শহর থেকে হয় নগর, নগরের পরে হয় মহানগর, মহানগরের পরে হয় তোমার মেগা সিটি প্রভৃতিভাবে তোমার উন্নত হতে থাকে। এবার দেখো, আমাদের প্রথমে এই যে কথাগুলো বললাম, শহর, নগর, মহানগর, মেগা সিটি, এইগুলো কি একটু আমাদের কিন্তু ধারণাটা ক্লিয়ার রাখতে হবে। তো শহর কোন জিনিসটাকে বলছে দেখো, শুধুমাত্র জনসংখ্যার নিরিখে কিন্তু শহর নগর হয় না। প্রথমে আমাদেরকে শহরটা জানতে হবে, তার কারণ যে শহর হচ্ছে একটা বেসিক একটা ক্রাইটেরিয়া। এবার শহরের সঙ্গে সঙ্গে যখন জনসংখ্যা পরিবর্তিত হয়, তখন কিন্তু সেগুলো ওই নগর, মহানগর, মেগা সিটি এগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু প্রথমে শহরটা জানতে হবে। তাহলে দেখো, ভারতের জনগণনা বিভাগ শহরের যে সংজ্ঞা নির্ধারণ করেছেন সেটি হলো যে বসতির, মানে প্রথমে বলছে যে বসতির 1 নাম্বার হচ্ছে জনসংখ্যা 5,000 জনের বেশি হবে। অর্থাৎ প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে জনসংখ্যা যেটা 5,000 জনের বেশি হতে হবে। জনঘনত্ব বলছে প্রতি বর্গ কিমিতে 400 জন বা তার বেশি হবে। 3 নাম্বার কি? মোট জনসংখ্যার 75%-এর বেশি অকৃষিকার্যে নিযুক্ত থাকবে। মানে তারা কিন্তু এগ্রিকালচারের সঙ্গে তোমার নিযুক্ত থাকবে না। ধরো কোনো অফিস ওয়ার্ক, কোনো ব্যবসা বাণিজ্য, কোনো শিক্ষা, এই সমস্ত ইয়ের সঙ্গে যুক্ত থাকবে যে সমস্ত কর্মচারীরা আছে। আর 4 নাম্বার কি? বসতিটি কোনো পৌরসভা বা পৌর নিগম পরিচালিত সেই বসতিকে শহর বলা হয়। তাহলে এই 4টে ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতে হবে, তাহলেই কিন্তু সেই বসতিটিকে আমরা শহর বলতে পারবো। এবার প্রথমে গেল শহর। এবার শহরের পরে কি আসছে? নগর। শহরের ইংরাজি হচ্ছে তোমার টাউন, আর নগরের ইংরাজি হচ্ছে সিটি। সিটি কোনটাকে বলছে? বলছে 1 লক্ষের বেশি জনসংখ্যার শহর হলো নগর। অর্থাৎ কোনো শহরের জনসংখ্যা যখন 1 লাখের বেশি হয়ে যাবে, তখন সেটিকে আমরা নগর বলতে পারবো। এবার মহানগর কি? মহানগর হচ্ছে 10 লক্ষের বেশি জনসংখ্যার শহর হলো তোমার মহানগর, যার ইংলিশ হচ্ছে তোমার মেট্রোপলিস। আর মেগা সিটি কোনটা? বলছে 1 কোটির বেশি জনসংখ্যার শহর হচ্ছে তোমার মেগা সিটি। ভারতে মেগা সিটি আছে 3টে। প্রথম হচ্ছে তোমার মুম্বাই, দ্বিতীয় হচ্ছে দিল্লি, তারপর হচ্ছে তোমার কলকাতা। ভারতের সবথেকে বড় শহর হচ্ছে তোমার মুম্বাই। দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে দিল্লি, তারপরে শহর হচ্ছে তোমার কলকাতা। কিন্তু যদি মহানগর বলা হয়, মহানগর আছে তোমার 6টা। এই 3টে তো আছেই, তার সঙ্গে তোমার ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, চেন্নাই, এই 3টে যুক্ত হবে, সাউথের শহর। এবার দেখো, বলছে 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গে 29টি নগর আছে।
অর্থাৎ সিটি আছে। দুটি মহানগর কি কি? একটা হচ্ছে কলকাতা, দ্বিতীয়টা হচ্ছে আসানসোল। আর 239টি শহর আছে। এটা 2011, এখন ধরো 2025 চলছে, এতে কিন্তু এখন অনেক পরিবর্তন এসেছে। কিছু না হলেও এই শহরের সংখ্যাটা বাড়বে, অর্থাৎ 239টা কিন্তু এখন আর 239 থাকবে না। মহানগরের সংখ্যাটা হয়তো একই থাকতে পারে। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে, পশ্চিমবঙ্গের 3টি প্রধান শহর যেমন কলকাতা, হলদিয়া এবং দুর্গাপুর গড়ে ওঠার কারণ নির্দেশ করো। তাহলে দেখো আমাদের পশ্চিমবঙ্গের প্রধান যে শহরগুলো আছে তার মধ্যে কিন্তু কলকাতা, হলদিয়া এবং আসানসোল, দুর্গাপুর, এই দুর্গাপুর এবং আসানসোল দুটো প্রায় একই। তো এখানে কিন্তু তোমার কলকাতা, হলদিয়া এবং দুর্গাপুরটার কথা এখানে জানতে চেয়েছে। তো এটা আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করছি যে এই 3টে শহর গড়ে ওঠার কারণগুলি কি কি। তো দেখো প্রথমে কলকাতা শহর সম্পর্কে আমরা জানি, যেটা সব থেকে মানে আমাদের গুরুত্বপূর্ণ শহর বা প্রাণকেন্দ্র। এটার থেকে পুরনো শহর হচ্ছে হাওড়া। হ্যাঁ, কলকাতা তারপরে সৃষ্টি হয়েছে, কিন্তু তবুও কলকাতার গুরুত্ব হাওড়ার থেকে একটু বেশি। তো দেখো কলকাতা বলছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মহানগর হচ্ছে কলকাতা, প্রথম হচ্ছে তোমার মুম্বাই। হ্যাঁ, পশ্চিমবঙ্গের রাজধানী। হুগলি নদীর বাম তীরের স্বাভাবিক বাঁধের ওপর অবস্থিত এই মহানগর। তাহলে হুগলি নদীর বাম তীরে স্বাভাবিক বাঁধের ওপরে এটা কিন্তু একটা এই মহানগর। কলকাতা শহর গড়ে ওঠার কারণগুলি 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক, একটা অর্থনৈতিক, আর 3 নম্বর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক। এর প্রাকৃতিক কারণ কি কি আছে? বলছে ভূপ্রকৃতি, বলছে গাঙ্গেয় সমভূমির বিস্তৃত সমতল ভূভাগে কলকাতা শহরটি গড়ে উঠেছে। 2 নম্বর হচ্ছে কি? নদ নদী হচ্ছে ভারতের বেশিরভাগ শহর নগর কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে। যেমন কলকাতা শহরটি গঙ্গা নদীর শাখা নদী হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। দেখো আমি তোমাদেরকে ম্যাপটা দেখাই। এই যে হচ্ছে ম্যাপটা, এই যে তোমার এটা হচ্ছে তোমার গঙ্গা, যেটা ফারাক্কা থেকে তোমার পদ্মা আর ভাগীরথী, হুগলি ভাগ হয়ে চলে আসছে। এবং দেখো এই যে শহরটা, এটা হচ্ছে কলকাতা। এই যে এরকম জায়গাতে এই দেখো, এটা হচ্ছে কলকাতা, একদম ছোট্ট শহর। পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষুদ্রতম শহর হচ্ছে তোমার কলকাতা, এবং জনসংখ্যার বিচারে দ্বিতীয়, প্রথম হচ্ছে এই দক্ষিণ 24 পরগনা। বুঝতে পেরেছ? তাহলে দেখো নদীর তীরে, এই যে ভাগীরথী নদীর তীরে কিন্তু এটা গড়ে উঠেছে। ভাগীরথী এবং হুগলি নাম কোথা থেকে হচ্ছে? যখন থেকে এই এতদূর পর্যন্ত ভাগীরথী, অর্থাৎ নদীয়ার এই যে এই অংশটা পর্যন্ত ভাগীরথী, যে এটা হুগলির বর্ডার ক্রস করলো, এর নাম হয়ে গেল হুগলি নদী। পুরো নদীটাকে বলছে ভাগীরথী হুগলি বা গঙ্গা। এবার দেখো শহর হলো, এবার জলপথ এবং স্থলপথের সংযোগস্থল। বলছে জলপথ এবং স্থলপথের সংযোগস্থলে এই কলকাতা শহর গড়ে উঠেছে, যেখানে রেলপথ এবং অনেক সড়ক পথের মিলন ঘটেছে। এবার অর্থনৈতিক কারণগুলি কি কি? শিল্পকেন্দ্র, বলছে হুগলি নদীর উভয় তীরে পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল গড়ে উঠেছে। 2 হচ্ছে বাণিজ্য কেন্দ্র, বলছে ঔপনিবেশিক আমল থেকে বর্তমান সময় পর্যন্ত কলকাতা ভারতের অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল। 3 হচ্ছে উন্নত যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা। কলকাতা দক্ষিণ পূর্ব রেলপথের সদর দপ্তর, এছাড়াও অনেক জাতীয় সড়কের দ্বারা NH2 NH6 কলকাতার সঙ্গে যুক্ত হয়। ভারতের সব জায়গায় যোগাযোগ বজায় আছে। হুগলি নদীর সুলভ জলপথও এই শহর গড়ে তুলতে সাহায্য করেছে। বন্দরের অবস্থা, বলছে কলকাতা ভারতের একটি অন্যতম প্রাচীন নদীমাতৃক বন্দর। এবং কি পর্যটন কেন্দ্র, বলছে ইন্ডিয়ান মিউজিয়াম, মাদার ওয়ার্কস মিউজিয়াম, ভিক্টোরিয়াল মেমোরিয়াল, মার্বেল প্যালেস, চিড়িয়াখানা, সায়েন্স সিটি, বিড়লা প্ল্যানেটোরিয়াম উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। দেখো আমি তোমাদের বলে রাখি, এইখানে এই যে তোমার কলকাতা শহরটা দেখছো না, কলকাতা শহরটা তো এই জায়গাতে আছে। তো এই জায়গাতে অবস্থানের কারণটাই হচ্ছে তোমার কি বলতো? কলকাতা বন্দর। এই দেখো এই জায়গাতে আছে কলকাতা বন্দর। তাহলে এইখানে যদি শহরটা স্থাপিত হয়, তাহলে কিন্তু কলকাতা বন্দরের মাধ্যমে জিনিসপত্র কিন্তু সহজেই বিদেশে বা ইয়েতে পৌঁছানো যাবে। যার জন্যই কিন্তু ইংরেজরা কলকাতা শহরটিকে, এইটা ধরো হাওড়া, এই যে নদীর ওই পারে আছে হাওড়া, আমরা হাওড়া ব্রিজ ক্রস করে তোমার কলকাতাতে প্রবেশ করি। তো এই যে কলকাতা শহরটা আছে, এটা আমার যতটা মনে হয় ইংরেজরা স্থাপন করেছিল কিন্তু এই কলকাতা বন্দরের উপর ভিত্তি করে। তার কারণ হচ্ছে কলকাতা শহর থেকে দেখো বন্দরটা এই যে দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এই জায়গাতে চলে আসছে। পরবর্তী সময়ে কলকাতার প্রতিকল্প হিসাবে এই জায়গাতে তোমার হলদিয়া বন্দরটা স্থাপন করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই দেখো এই শহরটা হচ্ছে তোমার কলকাতা। তাহলে এরপর দেখো সামাজিক এবং সাংস্কৃতিক কারণ কি কি আছে। প্রথমে হচ্ছে তোমার শিল্প কেন্দ্র ও প্রশাসনিক কেন্দ্র। বলছে 19বিংশ শতাব্দী পর্যন্ত কলকাতা পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজধানী ছিল। মানে 1911 সাল পর্যন্ত, 1911 সাল পর্যন্ত কিন্তু তোমার ছিল পশ্চিমবঙ্গ ছিল রাজধানী। বর্তমানে এই শহর পশ্চিমবঙ্গের রাজধানী এবং ভারতের অন্যতম শিল্প কেন্দ্র ও শহর।
এরপর দেখা হচ্ছে শিক্ষাকেন্দ্র। কলকাতা শহরে অনেক উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ অবস্থিত, যা শহর গঠনের পক্ষে আদর্শ। তারপর দেখো তীর্থস্থান, বলছে এখানে বহু তীর্থস্থান যেমন কালীঘাট, দক্ষিণেশ্বর, বেলুর মঠ প্রভৃতি গড়ে উঠেছে। এরপর দেখো হলদিয়া সম্পর্কে আলোচনা করব। হলদিয়াটা তোমার হয়েছে কিসের জন্য? কলকাতার প্রতিরূপ বা একটা সহকারী বন্দর হিসাবে হলদিয়া বন্দরটা স্থাপন করা হয়, এবং হলদিয়া বন্দর স্থাপনের সঙ্গে সঙ্গে হলদিয়া শহরটারও কিন্তু গুরুত্ব বেড়ে যায়। বলছে কলকাতা থেকে 90 কিলোমিটার দক্ষিণে এবং হুগলি নদীর মোহনা থেকে 40 কিলোমিটার অভ্যন্তরে পূর্ব মেদিনীপুর জেলার হুগলি নদী, হলদি নদীর সংযোগস্থলে হলদিয়া বন্দরকে কেন্দ্র করে এই শহর গড়ে উঠেছে। তাহলে এটা গেল তোমার হলদিয়া শহর। হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ, দেখো এটা কি বলছে? পূর্ব মেদিনীপুর। এই দেখো এখানে ম্যাপটা দেখো, তাহলে বুঝতে পারবে। এই যে এই জায়গাতে, এই যে এটা হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর, আর এটা হচ্ছে তোমার হলদিয়া বন্দর। হ্যাঁ, তাহলে এই জায়গাতে হলদিয়া বন্দরটা গড়ে উঠেছে, এবং হলদিয়া বন্দরের উপর নির্ভর করে কিন্তু হলদিয়া শহরটাও কিন্তু এরকম জায়গাতে কিন্তু গড়ে উঠেছে, পূর্ব মেদিনীপুর। তো এটা পূর্ব মেদিনীপুর, এটা পশ্চিম মেদিনীপুর। তাহলে পূর্ব মেদিনীপুরের সঙ্গে কিন্তু কলকাতার যোগাযোগ বলো বা এই হলদিয়া বন্দরের জন্য কিন্তু তোমার সান্নিধ্যটা কিন্তু অনেক বেশি। আমাদের যে তোমার দীঘা, শঙ্করপুর যে আমরা ঘুরতে যাই, সেটাও কিন্তু এই পূর্ব মেদিনীপুর। তো এবার দেখো আমাদের পরে যেটা আছে, হলদিয়া শিল্পাঞ্চল গড়ে ওঠার প্রধান কারণ হলদিয়া বন্দরের অবস্থান। এখানে কলকাতা বন্দরের মতো সমস্যাগুলি না থাকায় বড় বড় জাহাজ এখানে অনায়াসে প্রবেশ করতে পারে, ফলে প্রয়োজনীয় বস্তু সহজে আমদানি এবং উদ্বৃত্ত বস্তু সহজে রপ্তানি করা যায়, যা শহর গঠনের পক্ষে আদর্শ। দেখো এইখানে যে ছবিটা যদি দেখো তাহলে বুঝতে পারছো। দেখো হলদিয়া বন্দরটা যেখানে আছে তার ভিতরে কিন্তু আছে কলকাতা বন্দরটা, ঠিক আছে? তাহলে যদি জাহাজ আসে তাহলে কিন্তু এইখানে যেহেতু জলভাগটা প্রশস্ত, এই ম্যাপটা দেখেই বুঝতে পারছো, তাহলে এইখানে কিন্তু বড় বড় জাহাজগুলো কিন্তু যত সহজে এখানে তোমার প্রবেশ করতে পারবে, এইখানে ঢুকতে গেলে কিন্তু আরও বেশি ভিতরে ঢুকতে হচ্ছে, এবং পুলিশ সমস্যার জন্য কিন্তু ঢুকতে পারছে না, বুঝতে পারছো? যার জন্যই কিন্তু কলকাতা বন্দরের প্রতিকল্প হিসাবে এই তোমার পূর্ব মেদিনীপুরে হলদিয়াতে কিন্তু আবার একটা বন্দর স্থাপন করা হয়েছে কলকাতা বন্দরের প্যারালালে। তাহলে এটা গেল আদর্শ। এবারে উন্নত পরিবহন ব্যবস্থা, বলছে এই অঞ্চল রেল, সড়কপথ এবং জলপথ ব্যবস্থায় উন্নত। পাঁশকুড়া থেকে হলদিয়া পর্যন্ত রেলপথ নির্মিত হওয়ায় দক্ষিণ পূর্ব রেলের মাধ্যমে ভারতের অন্যান্য অঞ্চলের সঙ্গে হলদিয়া শহর যুক্ত হয়েছে। হাওড়া শালিমার থেকে হলদিয়া পর্যন্ত সরাসরি ট্রেন যাতায়াত করে। 41 নম্বর জাতীয় সড়কের হলদিয়া মেচেদা মাধ্যমে 6 নম্বর জাতীয় সড়ক কলকাতা মুম্বাই যুক্ত করা হয়েছে। কলকাতা থেকে দ্রুতগামী জলযান সিলভার জেট যদিও আপাতত বন্ধ, হলদিয়া পর্যন্ত যাতায়াত করে। হুগলি নদীর বিপরীতে ডায়মন্ড হারবার থেকে সরাসরি রেল এবং সড়ক পথে কলকাতা যাতায়াত করা যায়। এরপর দেখো সরকারি উদ্যোগ, বলছে এই অঞ্চলে শিল্প বিকাশে সরাসরি উদ্যোগ উল্লেখযোগ্য। সরকার শিল্প বিকেন্দ্রীকরণ নীতির মাধ্যমে এই অঞ্চলে শিল্প বিকাশের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। এই অঞ্চলে শিল্প স্থাপনের জন্য বেসরকারি উদ্যোগপতিদের সাদরে আহ্বান জানানো হয়েছে এবং শিল্প স্থাপনে বিশেষ সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই শিল্প উদ্যোগকে কেন্দ্র থেকে করে শহরের বিকাশ ঘটেছে। জমির সহজলভ্যতা, বলছে পরিকল্পনা মাফিক এই অঞ্চলকে গড়ে তোলা হয়েছে বলে জমির অভাব ঘটে না। এখানে আবাসন, শিল্প, চিকিৎসা, শিক্ষা, বিনোদন সব কিছুর জন্য পরিকল্পনা মাফিক স্থান নির্দিষ্ট, যা শহরের বিকাশ ঘটাতে সাহায্য করেছে। তারপর দেখো হলদিয়া শিল্পাঞ্চল, বলছে এই অঞ্চলে তৈল শোধনাগারকে কেন্দ্র করে পেট্রোরসায়ন শিল্প এবং আরও নানা ধরনের শিল্প গড়ে উঠেছে। শিল্পকে কেন্দ্র করে জনসমাগম হয়, শহর বিকাশ লাভ করে। এছাড়াও এখানকার সমতল ভূভাগ, নাতিশীতোষ্ণ জলবায়ু, কৃষি সমৃদ্ধ উর্বর জমি প্রভৃতি শহর গড়ে তুলতে সাহায্য করেছে। এবার দেখো দুর্গাপুর, যেটাকে ভারতের রুর বলা হয়, বলছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দামোদর নদীর তীরে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গ তথা ভারতের অন্যতম শিল্পনগরী দুর্গাপুর। দেখো এটা হচ্ছে তোমার দুর্গাপুর। এই যে এটা হচ্ছে আমাদের পশ্চিম বর্ধমান জেলা, এবং পশ্চিম বর্ধমান জেলার প্রথমে পুরোটাই একটাই জেলা ছিল, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। তো এই যে ভাগ করা হয়েছে, এই দেখো দক্ষিণে যে নদীটা আছে এটা হচ্ছে তোমার দামোদর, এবং এই নদীর তীরেই তোমার পশ্চিম বর্ধমানের বেশিরভাগ শহর যেমন দুর্গাপুর, অন্ডাল, রানীগঞ্জ, আসানসোল এগুলো কিন্তু গড়ে উঠেছে। তো দেখো পশ্চিম বর্ধমান জেলাটা শুরু হচ্ছে তোমার দুর্গাপুর দিয়ে, শেষ হচ্ছে আসানসোল দিয়ে, অর্থাৎ দুর্গাপুর থেকে আসানসোল পর্যন্ত ভ্রমণ করলে কিন্তু জেলাটা শেষ, বুঝতে পেরেছো? আর উত্তর দক্ষিণে কিছুটা বিস্তৃতি আছে। তো এই যে শহরগুলো কিন্তু সবই কিন্তু এই দামোদর নদের তীরেই কিন্তু বিস্তৃত হয়েছে। দেখো দামোদর নদটা দেখতে পাচ্ছ, এই যে এইখানটা তোমার ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করে এই যে তোমার এসে পড়ে এরকম জায়গাতে এসে এই গঙ্গা তোমার হুগলির কাছে দুটো ভাগে ভাগ হচ্ছে, এবং এসে পরে তোমার একটা ভাগ তোমার ওই
ভাগীরথী হুগলি নদীর সঙ্গে মিশছে, আর অন্য একটা ভাগ তোমার এসে পরে সরাসরি এরকম জায়গাতে এসে মিশছে। তাহলে এটা গেল দুর্গাপুর। এবারে গড়ে ওঠার অন্যতম কারণ কি বলছে, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় ব্রিটিশ প্রতিষ্ঠান ইসকন এর সহযোগিতায়। দেখো এইটা তোমার দুর্গাপুরটা হয়েছে ইসকনের সহযোগিতায়, আর তোমার ইয়েটা ওই বার্নপুর কুলটিটা হয়েছে ইসকোর সহযোগিতায়, IISCO, ঠিক আছে, সহযোগিতায়। যার মানে রুল শিল্পাঞ্চলের মতো এখানেও লৌহ ইস্পাত শিল্প সহ বিভিন্ন শিল্প বিকাশ লাভ করেছে। শিল্পকে কেন্দ্র করে শহরে গড়ে উঠেছে জলের যোগান। দামোদর নদ এবং দুর্গাপুর ব্যারেজ থেকে জল সরবরাহ সুবিধা রয়েছে। বিদ্যুতের যোগান, দামোদর ভ্যালি কর্পোরেশনের নিজস্ব তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সুলভে বিদ্যুৎ পাওয়া যায়। উন্নত পরিবহন ব্যবস্থা হচ্ছে পূর্ব রেলপথ, দামোদর নদ এবং GT রোড মারফত এই শহরের সঙ্গে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব স্থানের সুসম্পর্ক বজায় আছে। আর সবশেষে আছে বন্দরের সান্নিধ্য, যে কলকাতা বন্দরের নৈকট্য এই শহরকে গড়ে তুলতে সাহায্য করেছে। তাহলে দেখো কলকাতা বন্দরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে তথা আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। কলকাতা বন্দর একাধারে নেপাল, ভুটান এই সমস্ত জায়গারও কিন্তু জিনিসপত্র কিন্তু আমদানি রপ্তানি করে থাকে। তো যাই হোক, এবার দেখো কলকাতা বন্দর হলো। এবার আমরা দুর্গাপুরটা সম্পর্কে আমরা আলোচনা করলাম। এরপরে নেক্সট যে প্রশ্ন আছে বলছে দুর্গাপুরকে ইস্পাত নগরী বলে কেন? তাহলে ইস্পাত নগরী বলে তার কারণ হচ্ছে এখানে ইস্পাত সেল এর সহযোগিতায় এখানে ইস্পাতের তোমার যে কারখানাগুলো গড়ে উঠেছে, যার জন্য বলছে যে পশ্চিম বর্ধমান জেলার দামোদর নদের তীরে দুর্গাপুর পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম নগর এবং শিল্পকেন্দ্র। দুর্গাপুরকে বলা হয় থাকে ইস্পাত নগরী, কারণ এখানে একাধিক ইস্পাত প্রকল্প আছে। এগুলি হলো বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানা। 1960 সালে ভারত সরকারের উদ্যোগে এবং ব্রিটিশ কোম্পানি ইসকনের কারিগরি সহযোগিতায় দুর্গাপুরে বৃহদায়তন ইস্পাত কারখানা গড়ে ওঠে। আর অ্যালয় স্টিল প্ল্যান্ট বলছে ক্রোমিয়াম ইস্পাত বা নিকেল ইস্পাত উৎপাদনে এই কারখানা আছে দুর্গাপুরে, এর নাম হচ্ছে অ্যালয় স্টিল প্ল্যান্ট। আর শঙ্কর ইস্পাত কারখানা, যেটা কিন্তু ভারতের বৃহত্তম, দুর্গাপুর বলছে জাপান এবং কানাডার কারিগরি সহযোগিতায় দুর্গাপুরে গড়ে উঠেছে একটি শঙ্কর ইস্পাত কারখানা। এটি পরিচালিত হয় অ্যালয় স্টিল প্ল্যান্ট দ্বারা, ASP। তাহলে দেখো এতগুলো কিন্তু তোমার কারখানা দুর্গাপুরে কিন্তু রয়েছে, যার জন্য একে ইস্পাত নগরী বলা হয়। এরপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কেন? তাহলে হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয়, এটা কিন্তু দেখো হাওড়া কলকাতা থেকেও পুরনো শহর। তো বলছে পশ্চিমবঙ্গের হাওড়া জেলার সদর শহর হাওড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর এবং হুগলি শিল্পাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র। হাওড়া শহরকে বলা হয় ভারতের গ্লাসগো, কারণ গ্রেট ব্রিটেনের গ্লাসগো শহরের সঙ্গে এর কয়েকটি ক্ষেত্রে বিশেষ সাদৃশ্য রয়েছে। এগুলি হলো গ্লাসগো ক্লাইড নদীর তীরে অবস্থিত, তেমনি হাওড়া হুগলি নদীর তীরে অবস্থিত। গ্লাসগোতে যেমন প্রচুর সংখ্যক যন্ত্রপাতি এবং ইঞ্জিনিয়ারিং শিল্পের সমাবেশ ঘটেছে, তেমনি হাওড়া শহরেও অসংখ্য ক্ষুদ্র মাঝারি ইঞ্জিনিয়ারিং শিল্প, বস্ত্রবয়ন শিল্প, পাট শিল্প ইত্যাদি গড়ে উঠেছে। 3 নম্বর হচ্ছে গ্লাসগো শহরের মতোই এই সমস্ত শিল্পসমূহের আকর্ষণে রাজ্যের বিভিন্ন প্রান্ত, প্রতিবেশী রাজ্য বিহার, উড়িষ্যা, এমনকি উত্তরপ্রদেশ থেকে বহু মানুষ হাওড়া শহরে এসে ভিড় জমিয়েছে। ফলে হাওড়া শহর ঘিঞ্জি এবং ঘন বসতিপূর্ণ হয়ে উঠেছে। তাহলে এটাই হচ্ছে তোমার গ্লাসগো। এরপর দেখো পরের প্রশ্ন হচ্ছে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, দুর্গাপুর, বর্ধমান, ইংরেজবাজার, হাওড়া শহরের সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত গুরুত্বপূর্ণ শহরগুলো আছে সেই শহরগুলো সম্পর্কে আমাদের মোটামুটি একটা ধারণা এবং তাদের অপর নাম কী কী আছে এই সবগুলো সম্পর্কে একটা মোটামুটি আমাদের জানতে হবে। তো দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের একসঙ্গে কোনোদিনই আসবে না, কিন্তু টুকরো টুকরোভাবে যেটুকু আসবে তার জন্য কিন্তু তোমাদের এটা পড়ে রাখতে হবে। তো দেখো প্রথমেই যেটা আছে আমাদের প্রাণকেন্দ্র বা বৃহত্তম শহর হচ্ছে কলকাতা। কলকাতা সম্পর্কে কি আছে বলছে এখানে জনসংখ্যা হচ্ছে 1.41 কোটি 2011 সেন্সাস, এটাই কিন্তু শেষ সেন্সাস। বলছে হুগলি নদীর বাম তীরে অবস্থিত। হুগলি নদীর বাম তীর মানে দেখো এই যে ম্যাপটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে দেখো হুগলি নদী, এটা হচ্ছে হুগলি নদী। তাহলে এটা যদি এরকম হয়, এদিকটা হচ্ছে ডান, এদিকটা হচ্ছে বাম, তাহলে বাম তীরে অবস্থিত হচ্ছে তোমার কলকাতা, এই যে ঠিক আছে। বাম তীরে অবস্থিত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ভারতের তৃতীয় বৃহত্তম শহর। প্রথম হচ্ছে তোমার মুম্বাই, দ্বিতীয় হচ্ছে তোমার দিল্লি, তারপরে হচ্ছে কলকাতা। পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর ভারতের কলকাতা ভারতের তৃতীয় বৃহত্তম মেগা সিটি। সপ্তদশ শতাব্দীতে ইংরেজদের মাধ্যমে এই শহরটি প্রতিষ্ঠা হয়। শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়ার পীঠস্থান হলো কলকাতা। ভারতের এই শহরে প্রথম পাতাল রেল 1984-তে তোমার স্থাপিত হয়। পাতাল রেল বা মেট্রো রেল চালু হয়, যা কলকাতার জীবনরেখা নামে পরিচিত। তাহলে কলকাতার জীবনরেখা কাকে বলে? বলবে মেট্রো রেল।
কলকাতা গুরুত্বপূর্ণ নদী, বন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু, এটাই কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর, বুঝতে পেরেছো? নেতাজি এবার অতি বড় বড় অট্টালিকার জন্য এটিকে সিটি অফ প্যালেস বলা হয়। তাহলে সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতা। এবারে দেখো তাহলে এটা কলকাতা সম্পর্কে আমাদের জানা হলো। এরপরে আছে আমাদের কি আসানসোল, যার জনসংখ্যা 12.43 লক্ষ। কলকাতা থেকে কিন্তু অনেক কম, কিন্তু তবুও এটা হচ্ছে তোমার আমাদের দ্বিতীয় মহানগর পশ্চিমবঙ্গের, এবং মানে এই দুটোই আছে 2011। এটি পশ্চিমবঙ্গের সদর শহর এবং বিখ্যাত শিল্পকেন্দ্র এবং রেল জংশন। হ্যাঁ, আসানসোল পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মিলিয়ন শহর হলো। কলকাতা কয়লা উত্তোলনের জন্য এই অঞ্চল বিখ্যাত। এই শহরের নিকটেই রয়েছে কুলটি ইস্পাত কেন্দ্র। তাহলে এটা গেল আসানসোলের গল্প। এরপর আমরা হাওড়া শহর সম্পর্কে জানবো, একটা প্রাচীনতম শহর। তাহলে দেখো হাওড়ার জনসংখ্যা 10.72 লক্ষ 2011 অনুযায়ী। কলকাতার ঠিক উল্টো দিকে, অর্থাৎ হুগলি নদীর তোমার বাম তীরে আছে তোমার কলকাতা, আর ডান তীরে আছে তোমার হাওড়া। হুগলি নদীর ডান তীরে বিখ্যাত শহর হচ্ছে হাওড়া। কলকাতা বা হাওড়া এই দুটি শহরকে যমজ শহর বলা হয়। যমজ শহর বলা হয় কারণ ওই কলকাতা ব্রিজের মাধ্যমে দুটো শহরকে যুক্ত করা হয়েছে। এর জন্ম কলকাতারও আগে। ছোট বড় মাঝারি শিল্পের জন্য এই শহরের খ্যাতি বিশ্বজোড়া। তাই শহরকে ভারতের শেফিল্ড বলা হয়, বা গ্লাসগো শহর তোমার হাওড়াকেই বলা হয়, আখ্যাত হয়েছে। তবে এখন শিল্প নিম্নমুখী। আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন এই শহরের দ্রষ্টব্য স্থান। জনসংখ্যা 10 লক্ষের ও অধিক হওয়া সত্ত্বেও সেন্সাস বিভাগের তরফ থেকে এটিকে মিলিয়ন শহর আখ্যা দেওয়া হয়নি। এরপর দেখো শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের একমাত্র বড় শহর। তাহলে দেখো জনসংখ্যা হচ্ছে 7.01 লক্ষ। উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের বৃহত্তম শহর হচ্ছে শিলিগুড়ি। এটি উত্তর পূর্ব ভারতের প্রধান যোগাযোগ বাণিজ্য কেন্দ্র। এখান থেকেই পাহাড় এবং সমতলের যোগাযোগ রক্ষা হয়। এটা দার্জিলিং জেলার অন্তর্গত, বুঝতে পেরেছ? এদের দার্জিলিংয়ের সদর শহর হচ্ছে দার্জিলিং। বাণিজ্য কেন্দ্র হিসাবে এই শহরের গুরুত্ব অপরিসীম। শিলিগুড়ি হলো উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার। তাহলে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে। এরপর দেখো দুর্গাপুর সম্পর্কে জানবো, যার জনসংখ্যা হচ্ছে 5.81 লক্ষ। হচ্ছে শিল্প শহরের জন্য দুর্গাপুর বিখ্যাত। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, অ্যালয় স্টিল প্ল্যান্ট, তাপবিদ্যুৎ কেন্দ্র, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি শিল্প এখানে গড়ে উঠেছে। জার্মানির রুর শিল্পাঞ্চলের সাথে তুলনা করে এটিকে ভারতের রুর আখ্যা দেওয়া হয়েছে। দুর্গাপুরের নিকটে অন্ডালে স্থাপিত হয়েছে বিমানবন্দর। এটা হচ্ছে একটা প্রাইভেট বিমানবন্দর। এবারে দেখো বর্ধমান। তাহলে বর্ধমান শহরটা দুর্গাপুর থেকে মানে তোমার খুবই সামনে অবস্থিত, অর্থাৎ কলকাতা এবং দুর্গাপুরের মাঝে কিন্তু আছে বর্ধমান। এবার দেখো এখানে জনসংখ্যা হচ্ছে 3.47 লক্ষ। দুর্গাপুরের থেকে অনেকটাই কম, হ্যাঁ, প্রায় অর্ধেকের মতো বলতে পারো। বর্ধমান শহর সদর শহর এবং বিখ্যাত রেল জংশন। বিশ্ববিদ্যালয়, কর্জন গেট, গোলাপবাগ, মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়াম এখানকার দ্রষ্টব্য স্থান। এবার দেখো ইংরেজ বাজার, এটা মালদা জেলার একটা বিখ্যাত শহর। ওই জনসংখ্যা 3.24 লক্ষ। মালদা জেলার সদর শহর, এটিকে আমের শহর বলা হয়। তাহলে আমের শহর কাকে বলা হয়? ইংরেজ বাজারকে। অন্যান্য শহরগুলি হলো বহরমপুর, জলপাইগুড়ি, শান্তিনিকেতন, খড়গপুর, হলদিয়া, রায়গঞ্জ, কৃষ্ণনগর ইত্যাদি ইত্যাদি। তাহলে দেখো এই শহরগুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমরা পেলাম। এরপর দেখো বলছে বন্দর নগর কাকে বলে। বলছে যেসব নগর বন্দরের সান্নিধ্যে গড়ে উঠেছে, যেমন কলকাতা, মুম্বাই, হলদিয়াটাও হচ্ছে তোমার বন্দর নগর। তাহলে এটা গেল তোমার আমাদের শহর সম্পর্কে। এরপর দেখো বন্দর কাকে বলে। প্রথমেই আমাদেরকে জানতে হবে যে বন্দর জিনিসটা কি। বন্দর হচ্ছে তোমার গেটওয়ে, অর্থাৎ সমুদ্র থেকে স্থলে এবং স্থলে থেকে সমুদ্রে তোমার প্রবেশ এবং বাহিরের যে রাস্তা, সেইটাকেই আমরা বন্দর বলতে পারি। তো দেখো বন্দর কোন জিনিসটাকে বলছে স্থল থেকে জলপথের প্রবেশপথ বা জলপথ থেকে স্থলপথের প্রবেশদ্বারকে বন্দর বলা হয়। এটা এক কথাতেই মনে রাখাটাই ভালো। এরপর দেখা হচ্ছে বন্দরের পশ্চাৎভূমি বলতে কি বোঝো। যে কোনো বন্দরে যতটা অঞ্চলের উদ্বৃত্ত পণ্য রপ্তানি করা হয় অথবা আমদানিকৃত পণ্য যতটা অঞ্চলে ছড়িয়ে দেওয়া হয় তাকেই কিন্তু বন্দরের পশ্চাৎভূমি বলা হয়। ঠিক ওই নদী অববাহিকার মতো যে সমস্ত জায়গাতে তোমার জল সংগ্রহ করে সেইগুলোকে বা ক্ষয়কার্য করে, ঠিক তেমনি তোমার যে সমস্ত বন্দর মানে কোনো একটা বন্দর যে জায়গার মাল সংগ্রহ করে বা তার আমদানিকৃত দ্রব্য যে সমস্ত জায়গাতে পৌঁছায় সবই কিন্তু হচ্ছে তার পশ্চাৎভূমি। হচ্ছে কলকাতা বন্দরের পশ্চাৎভূমি আয়তনের বিচারে ভারতে বৃহত্তম, মানে এত বেশি বিস্তার কিন্তু অন্য কোনো বন্দরের নেই। কলকাতা বন্দরের পশ্চাৎভূমি শিল্প এবং কৃষিতে উন্নত বলে বন্দরের উন্নয়ন ঘটে। সেদিক দিয়ে কলকাতা বা হলদিয়া বন্দরের পশ্চাৎভূমি কিন্তু খুবই সমৃদ্ধ। তাহলে এটা গেল তোমার পশ্চাৎভূমি। এরপর আছে কলকাতা বন্দরের অর্থনৈতিক গুরুত্ব আলোচনা করো। তাহলে কলকাতা বন্দরের যে অর্থনৈতিক গুরুত্ব বলতে পারো যে আমাদের
পশ্চিমবঙ্গের অর্থনৈতিক গুরুত্ব বা পূর্ব ভারতের অর্থনৈতিক গুরুত্ব কলকাতা বন্দর মানে, এতগুলো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারো। পূর্ব ভারতের অর্থনৈতিক গুরুত্ব সেই একই হবে এবং পশ্চিমবঙ্গের অর্থনৈতিক গুরুত্ব সেই কলকাতা বন্দর। এবার দেখো কলকাতা বন্দর বা তোমার বলতে পারো কলকাতা বন্দর স্থাপনের অনুকূল কারণগুলি আলোচনা করো। দুটো প্রশ্নের উত্তর কিন্তু এটাতে হবে। প্রথম কারণ হচ্ছে কি প্রাকৃতিক কারণ বা ভৌগোলিক কারণ। এক নম্বর হচ্ছে অবস্থান। বলছে অবস্থান হচ্ছে বঙ্গোপসাগর থেকে প্রায় 128 কিলোমিটার অভ্যন্তরে হুগলি নদীর তীরে কলকাতা বন্দরটি অবস্থিত বলে এটি একটি সামুদ্রিক ঝড় ঝঞ্ঝা মুক্ত। অর্থাৎ এটা অভ্যন্তরে আছে বলে কিন্তু ঝড় ঝঞ্ঝাটা কিন্তু পায় না, যার জন্য তোমার মালপত্র তোমার খালাস করা বা তোমার যা মালপত্র ভরা দুটোতে সুবিধা হয়। প্রাকৃতিক পরিবেশ কি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জলবায়ু মৃদু প্রকৃতির, ভূমিরূপ সমতল, যা বন্দর গড়ে ওঠার পক্ষে আদর্শ। পশ্চাৎভূমি পশ্চিমবঙ্গ সহ সমগ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যসমূহ বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব এবং হরিয়ানার কিছু অংশ কলকাতা বন্দরের পশ্চাৎভূমি হওয়ায় এই বন্দর যথেষ্ট উন্নতি লাভ করেছে। এবার অর্থনৈতিক কারণগুলি কি? প্রথমে হচ্ছে পরিবহন ব্যবস্থা। বলছে কয়েকটি জাতীয় সড়ক, পূর্ব দক্ষিণ পূর্ব রেলপথ, নদীপথে কলকাতা উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হয়েছে বলে কলকাতা বন্দরের উন্নতি ঘটেছে। এরপর দেখো জেটির অস্তিত্ব এবং জাহাজ মেরামতির সুযোগ। কলকাতা বন্দরে 9টি জেটি আছে। খিদিরপুর ডক, নেতাজি সুভাষ ডক নামে 2টি ডক এবং 5টি ড্রাই ডক রয়েছে যা জাহাজ মেরামতিতে ব্যবহৃত হয়। এর শ্রমিকের সহজলভ্যতা। বলছে কলকাতা জনবহুল এলাকা বলে বন্দর সংক্রান্ত কাজের জন্য দক্ষ এবং সুলভ শ্রমিক সহজেই পাওয়া যায়। এবার হচ্ছে মূলধনের প্রাচুর্য। বলছে বন্দরের উন্নতির জন্য মূলধন বিনিয়োগকারী সংস্থার অভাব না থাকায় কলকাতা বন্দর উন্নতি লাভ করেছে। এবারে ঐতিহাসিক কারণ বলছে ইংরেজ বণিক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবদান। বলছে 1911 সাল পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনেই ইংরেজ বণিকরা হুগলি নদীর তীরে কলকাতা বন্দরটি গড়ে তুলেছিল। তাহলে এটা গেল তোমার কলকাতা বন্দরের গুরুত্ব। এবার দেখো পরের যেটা আছে কলকাতা বন্দরের সমস্যাগুলি লেখো অথবা কলকাতা বন্দরের ক্রম অবনতির কারণগুলি লেখো। তাহলে দেখো কলকাতা বন্দরটি কিন্তু কি হচ্ছে তোমার কিছু কিছু সমস্যা যেগুলো কিন্তু এর আসছে সেগুলো কিন্তু তোমার প্রাকৃতিক কারণেই বলতে পারো, যেগুলোর মানুষের হাত আছে না নয়। তো সমস্যাগুলো কী কী? প্রথমে হচ্ছে দেখো নাব্যতা হ্রাস, অর্থাৎ নদীর জলের পরিমাণ কমে যাচ্ছে এবং পলির পরিমাণ বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু কলকাতা বন্দরের প্রথম সমস্যা এবং বড় জাহাজগুলো কিন্তু ঢুকতে পারছে না। বলছে ব্রিটিশ শাসকরা কলকাতাকে নদী বন্দর হিসাবে গড়ে তুলেছিলেন, কিন্তু গঙ্গায়, বদ্বীপ অঞ্চলে জলঙ্গি, চূর্ণী, ইচ্ছামতি প্রভৃতি ভাগীরথী, হুগলির বিভিন্ন শাখা নদী জলপ্রবাহ হ্রাস পাওয়ার জন্য মজে যেতে থাকে। জলসেচের জন্য উচ্চ এবং মধ্য গঙ্গায় সমভূমির গঙ্গার জল অনেকটাই তুলে নেওয়া হয়। ফারাক্কা সেচ বাঁধের জল বাংলাদেশ ভারত চুক্তির ফলে দুই দেশের মধ্যে ভাগ হয়ে যায়। যেটুকু জল ভাগীরথী হুগলি নদী দিয়ে প্রবাহিত হয় তা নদীগর্ভের পলি সঞ্চয়ের জন্য যথেষ্ট নয়। পলি তোলার জন্য ড্রেজিং করা খরচ সাপেক্ষ, নাব্যতা কমে যাওয়ায় তা কলকাতা বন্দরের প্রধান সমস্যা। তাহলে দেখো কলকাতার জলটা কমে যাওয়াটাই হচ্ছে প্রধান সমস্যা এবং এই কমে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ দায়ী। এবার তোমার নদীকে ধরো বিভিন্ন কাজে আমরা ব্যবহার করছি এবং ভাগীরথী হুগলি নদীটাকে যেভাবে ফিডার ক্যানেলের সাহায্যে দেখো এখানে ফারাক্কা বাঁধটা স্থাপন করা হয়েছে আমাদের তোমার মুর্শিদাবাদ জেলার, এবং এইখান থেকে একটা ফিডার ক্যানেলের সাহায্যে তোমার ভাগীরথী হুগলি নদীতে জলটাকে তোমার ফেলে দেওয়া হচ্ছে। এটার তোমার দৈর্ঘ্য হচ্ছে 38.38 কিলোমিটার এবং ফিডার ক্যানেলের সাহায্যে তোমার জলটা প্রায় 40,000 কিউসেক জল এখানে ফেলা হচ্ছে, যার জন্য কি হচ্ছে গঙ্গা নদীর প্রবাহটা কিন্তু বা ভাগীরথী হুগলি নদীর প্রবাহটা কিন্তু বাড়ছে এবং এইভাবে তোমার কি হয়েছে কলকাতা বন্দরটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু তবুও এটা কিন্তু যথেষ্ট হচ্ছে না। তার কারণ হচ্ছে যে ফারাক্কা বাঁধে যে পরিমাণ জল থাকে সেটি কিন্তু বাংলাদেশ পায় এবং ভারত পায়। যেহেতু এটা একটা আন্তর্জাতিক নদী, তাই এই জলের ওপরও কিন্তু একটা চুক্তি আছে যার কিছু পরিমাণ জল কিন্তু বাংলাদেশকে দিতে হয়, যার জন্য কি হচ্ছে যে পরিমাণ জল ফিডার ক্যানেলের সাহায্যে ভাগীরথী হুগলি নদীতে আসছে সেটাও কিন্তু যথেষ্ট হচ্ছে না। ঠিক আছে, তাহলে 2 নম্বর কী হচ্ছে বড় জাহাজের প্রবেশে বাধা। হচ্ছে বন্দরের প্রবেশপথে নয়াচর, একল্যান্ড প্রভৃতি 15টি বালুচর বড় জাহাজ প্রবেশের অন্তরায় হয়েছে। পশ্চাৎভূমির আয়তন হ্রাস। যে পারাদ্বীপ এবং বিশাখাপত্তনমে অনেক পণ্য চলে যাওয়ার কারণে কলকাতা বন্দরের পশ্চাৎভূমির আয়তন কমে গেছে। 4 হচ্ছে ভারতীয় চা এবং পাটের চাহিদা বিশ্বের বাজারে কমে যাওয়া এই বন্দরের বিশেষ সমস্যা। স্বয়ংক্রিয় যন্ত্রের অভাব। বলছে জাহাজে পণ্য উঠানো নামানো প্রভৃতি কাজে আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার অভাবও এই বন্দরের একটি সমস্যা। 6 হচ্ছে বিনিয়োগের অভাব। পরিচালন ব্যবস্থায় ত্রুটি এবং নতুন বিনিয়োগের অভাবও পীড়াদায়ক। এবং সবশেষে আছে
আছে বড় জাহাজের পথ প্রদর্শক যান্ত্রিক নৌকার ব্যবস্থা করলেও ভাসমান বয়াতে রাতে আলোর ব্যবস্থা করলেও পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। এটা হচ্ছে তোমার কলকাতা বন্দরের এইগুলো সমস্যা। এরপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে কলকাতা বন্দরের সমস্যা সমাধানে কি কি ব্যবস্থা গৃহীত হয়েছে। তাহলে দেখো কলকাতা বন্দরের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা জানলাম। এবারে এইটাকে তোমার সমাধানের জন্য, সমাধান না করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পুরো অর্থনীতি আমাদের কলকাতার ভেঙে পড়বে বা আমাদের পুরো ভারতেরই বলতে পারো। তো এটার জন্য কি কি তোমার ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা বলছে। প্রথমেই যেটা করা হয়েছে সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ প্রকল্প রূপায়ণ। তাহলে ফারাক্কা ব্যারেজ কিন্তু আগে ছিল না, ইংরেজ সরকার তার পরিকল্পনা করেছিলেন কিন্তু তৈরি করেননি। তৈরিটা কিন্তু আমাদের ভারত সরকারই কিন্তু করে স্বাধীনতার পরে, ঠিক আছে। তো সেটা কিন্তু কিভাবে রূপায়ণ করা হয় বলছে, হুগলি নদীতে জলপ্রবাহ বৃদ্ধি করা, নাব্যতাজনিত সমস্যা দূর করার জন্য ফারাক্কা ব্যারেজ এবং জঙ্গিপুর ব্যারেজ নির্মাণ করা হয়েছে। এই দুটি ব্যারেজকে যুক্তকারী 38.4 কিলোমিটার দৈর্ঘ্যের একটি সংযোগকারী খাল খনন করা হয়েছে, যার দ্বারা গঙ্গা নদীর অতিরিক্ত জল হুগলি নদীতে আনা হয়। এটা আমি তোমাদের প্রথমে বুঝিয়ে দিলাম যে কীভাবে জলটাকে তোমার আনা হচ্ছে। এখানে একটা ফিডার ক্যানেলের সাহায্যে তোমার ভাগীরথী হুগলি নদীতে জলটাকে ফেলে দেওয়া হচ্ছে এবং এই নদীর প্রবাহটাকে বাড়ানো হচ্ছে। 2 নম্বর কি, হলদিয়া ডক নির্মাণ। বলছে কলকাতা বন্দর থেকে 90 কিলোমিটার দক্ষিণে, দেখো এটা হচ্ছে কলকাতা বন্দর, দেখো এটা হচ্ছে কলকাতা বন্দর, এর থেকে 90 কিলোমিটার দক্ষিণে, অর্থাৎ এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে 90 কিলোমিটার, ঠিক আছে। এটা আমরা এখানে লিখে রাখতে পারি, এই দুটোর মধ্যে দূরত্ব হচ্ছে তোমার 90 কিলোমিটার। এইখান থেকে এইটুকু এই যে দূরত্বটা এটা হচ্ছে 90 কিলোমিটার, 90 কিলোমিটার কলকাতা থেকে হলদিয়া। তাহলে দেখো 90 কিলোমিটার দূরে দক্ষিণে মেদিনীপুর জেলার হলদিয়া এবং হুগলি নদীর সংযোগস্থলে হলদিয়া ডক নামে একটি বড় সংযোগকারী ডক নির্মাণ করা হয়েছে। এই বন্দরের প্রবেশপথে বালুচর এবং ঝাঁক নেই এবং জলের গভীরতাও প্রায় 10 মিটার, ফলে বড় জাহাজ ঢুকতে অসুবিধা হয় না। তাহলে দেখো এটা দেখতেই পাচ্ছ, ছবিটা দেখেই বুঝতে পারছো যে এখানে কিন্তু জাহাজ সহজেই প্রবেশ করতে পারবে, কিন্তু কলকাতা বন্দর পর্যন্ত যেতে কিন্তু অনেকটাই কিন্তু অসুবিধা হতে পারে। আগে হতো না কিন্তু এখন হচ্ছে, তাই কিন্তু এটা করা হচ্ছে। 2 নম্বর কি, নিয়মিত ড্রেজিংয়ের ব্যবস্থা। হচ্ছে বন্দর থেকে মোহনা পর্যন্ত অংশে হুগলি নদীর নাব্যতা বৃদ্ধির জন্য নিয়মিত ড্রেজিং করে পলি তোলার ব্যবস্থা করা হয়েছে। এরপর দেখা যাচ্ছে পথ প্রদর্শক জাহাজের ব্যবস্থা। হচ্ছে বর্তমানে জোয়ারের সময় পথ প্রদর্শক জাহাজের সাহায্যে সমুদ্রগামী বড় জাহাজকে মোহনা থেকে পথ দেখিয়ে বন্দরে আনা হয়। তারপর দেখো আধুনিকীকরণ। বলছে মাল তোলা এবং নামানোর ক্ষেত্রে নতুন যন্ত্রপাতির ব্যবহার, বন্দরের সুযোগ সুবিধা বৃদ্ধি ইত্যাদির দ্বারা বন্দরটির আধুনিকীকরণের চেষ্টা করা হচ্ছে। তাহলে এটা গেল তোমার হলদিয়া বন্দরের তোমার গৃহীত ব্যবস্থা। এরপর দেখো হলদিয়া বন্দরের গুরুত্ব। হ্যাঁ, তাহলে দেখো আমরা যে হলদিয়া বন্দরটাকে স্থাপন করলাম, এবার হলদিয়া বন্দরের গুরুত্বটা কিন্তু এবারে আস্তে আস্তে কী হচ্ছে, কলকাতা বন্দরের থেকে একটু একটু করে তোমার বাড়ছে। কিভাবে, তার কারণ হচ্ছে হলদিয়া বন্দরটা কি তোমার ওই কলকাতা বন্দরের প্রতিরূপ হিসাবে। তাহলে দেখো কি বলছে, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ বা কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ কি। বলছে কলকাতা থেকে প্রায় 96 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে হুগলি নদীর মোহনা থেকে 30 কিলোমিটার অভ্যন্তরে তোমার পূর্ব মেদিনীপুর জেলায় হুগলি এবং হলদি নদীর সংযোগস্থলে কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরটি স্থাপন করা হয়েছে। তাহলে আমি অনেকবার তোমাদের ম্যাপটা দেখালাম, এবারে তোমার স্থাপন করা হয়েছে। এটি একটি কৃত্রিম পোতাশ্রয় যুক্ত নদী বন্দর। তাহলে কৃত্রিম পোতাশ্রয় আর তোমার এটাও হচ্ছে নদী বন্দর, আমাদের কলকাতাটা হচ্ছে নদী বন্দর, এটা হচ্ছে নদী বন্দর। এই বন্দরটি গড়ে ওঠার কারণগুলি নিম্নে হলো। প্রথমে হচ্ছে কলকাতা বন্দরের সহযোগিতা করা। হচ্ছে বর্তমানে হুগলি নদীতে জলের পরিমাণ কমে গিয়ে এবং অধিক পলি সঞ্চিত হয়ে নাব্যতা হ্রাস পাওয়ায় সমুদ্রগামী বড় বড় জাহাজ কলকাতা বন্দরে প্রবেশ করতে পারে না, তাই কলকাতা বন্দরের সহায়ক বন্দর হিসাবে হলদিয়া বন্দর গড়ে তোলা হয়েছে। সুরক্ষিত পোতাশ্রয়। বলছে হলদিয়া বন্দরের পোতাশ্রয়টি বোতল আকৃতির যুক্ত হওয়ায় এটি ঝড় ঝঞ্ঝা থেকে সুরক্ষিত হয়। তাহলে বোতল আকৃতির মানে এই যে দেখো এটাকে বোতলের মতো বলছে, এটা বোতলের মুখ এবং এটা বোতলের নিচের অংশ। তাহলে এইখানে যখন বন্দর করা হচ্ছে তখন কিন্তু ঝড় ঝঞ্ঝাটা কিন্তু এখানে ঢুকতে পারছে না। তারপর দেখা যাচ্ছে গভীর জলরাশি। বলছে হলদিয়া বন্দর অঞ্চলে জলের গভীরতা 10 মিটারের মতো হওয়ায় বড় বড় জাহাজ সহজেই চলাচল করতে পারে। তারপর দেখো সরল নদীপথ। বলছে হলদিয়া বন্দর প্রবেশ পথে বাঁক বিশেষ নেই বলে সরল পথে জাহাজ সহজে যাতায়াত করতে পারে। অর্থাৎ দেখো এইখানে যদি তোমার বন্দরটা থাকে তাহলে কি হচ্ছে, সমুদ্র থেকে সোজা এসে কিন্তু এখানে তোমার সে স্টে করতে পারছে, কিন্তু কলকাতা পর্যন্ত যেতে গেলে কিন্তু দেখো অনেক আঁকা বাঁকা পথে তাকে যেতে হচ্ছে।
এরপর দেখো জমির সহজলভ্যতা, যে বন্দরের পরিকাঠামো গড়ে তোলার জন্য এখানে প্রয়োজনীয় জমি বেশ সহজলভ্য। তারপরে বন্দরের উন্নত পশ্চাৎভূমি, যে কলকাতা বন্দরের পশ্চাৎভূমি হলো হলদিয়া বন্দরের পশ্চাৎভূমি, আর এই পশ্চাৎভূমি হলো ভারতের সবচেয়ে জনবহুল এবং অন্যতম শ্রেষ্ঠ শিল্পোন্নত অঞ্চল। তারপর দেখো উন্নত পরিবহন ব্যবস্থা, কলকাতা থেকে হলদিয়া বন্দরের দূরত্ব কম হওয়ায় বড় বড় জাহাজ হলদিয়া বন্দরেই তাদের পণ্য দ্রব্য খালাস করে। আবার সড়ক পথ যেমন 41 নম্বর এবং 6 নম্বর জাতীয় সড়ক, রেলপথ দক্ষিণ পূর্ব কলকাতা থেকে হলদিয়ায় পণ্য দ্রব্য এনে বিদেশে রপ্তানি করা হয়। এবার দেখো বন্দর কেন্দ্রিক শিল্পাঞ্চল, বলছে হলদিয়া ভারতের সর্বপ্রথম বন্দর কেন্দ্রিক শিল্পাঞ্চল, তাই এই বন্দরের উন্নতি ঘটেছে। এরপর দেখো আছে সুলভ শিল্পজাত কাঁচামাল, হলদিয়া বন্দরের নিকটবর্তী ঝাড়খণ্ড, উড়িষ্যা লোহাকড়ি, রানীগঞ্জ এবং ঝরিয়ার কয়লা, উড়িষ্যার চুনাপাথর ও ম্যাঙ্গানিজ সমুদ্রপথে বিদেশে রপ্তানি করা হয়। আবার নিকটবর্তী হলদিয়া পেট্রোকেমিক্যাল এবং অন্যান্য শিল্পের কাঁচামাল বিদেশে থেকে আমদানি করা হয়। এবার আধুনিক উন্নত ব্যবস্থা, জাহাজে মাল ওঠানো নামানোর জন্য কন্টেনার সার্ভিস সহ যান্ত্রিক পরিষেবা ব্যবস্থা থাকায় কম সময়ে কম খরচে এবং কম শ্রমিকের সাহায্যে পণ্যদ্রব্য ওঠানো নামানো হয়। তারপর দেখো সরকারি আনুকূল্য, হলদিয়া বন্দর গড়ে তোলার ক্ষেত্রে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াস বিশেষভাবে উল্লেখযোগ্য। তাহলে এটা গেল তোমার হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ বা হলদিয়া বন্দরের গুরুত্ব, সবই তাহলে হয়ে গেল। এরপর দেখো আমাদের কি করতে হবে, কলকাতা এবং হলদিয়া বন্দরের মধ্যে পার্থক্য। দেখো এটা কিন্তু প্রশ্ন খুব একটা আসে না, কিন্তু তবুও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু এটা একটু আলোচনা তোমাদের সঙ্গে করতে চাই, যে কলকাতা এবং হলদিয়া বন্দরের মধ্যে কি পার্থক্য আছে। অনেকটা পার্থক্য তো আমরা বলেই দিলাম, এবারে কিছু কিছু পার্থক্য আরও দেখো যদি বলা হয় তাহলে সুবিধা হবে। প্রথমে বলছে দেখো হুগলি নদীর বাম তীরে বঙ্গোপসাগর থেকে প্রায় 128 কিলোমিটার দূরে কলকাতা বন্দরটি কিন্তু অবস্থিত। আর পূর্ব মেদিনীপুরের হুগলি এবং হলদি নদীর সংযোগস্থলে তোমার বঙ্গোপসাগর থেকে 30 কিলোমিটার দূরে। তাহলে দেখো এটা 128 কিলোমিটার, এটা 30 কিলোমিটার দূরে কিন্তু হলদিয়া বন্দরটি অবস্থিত। এবার দেখো কলকাতা বন্দরের প্রবেশপথ যথেষ্ট আঁকামাকা প্রকৃতির, কিন্তু হলদিয়া বন্দরটি বেশ সরল এবং চওড়া প্রকৃতির। এই বন্দরের গভীরতা 6 থেকে 7 মিটার, সেখানে এটার গভীরতা 10 মিটার। তারপর কলকাতা বন্দরে 16টিরও বেশি বালুচর রয়েছে, যা জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে। আর এই বন্দর কেন্দ্রিকে মাত্র 3টি বালুচর থাকায় বড় বড় জাহাজ অবাধে প্রবেশ করতে পারে। কলকাতা বন্দরের পরিবহন ব্যয় অনেক বেশি, হলদিয়া বন্দরের পরিবহন ব্যয় অনেক কম। কলকাতা বন্দরের গুরুত্ব ক্রমে হ্রাস পাচ্ছে, হলদিয়া বন্দরের গুরুত্ব কিন্তু ক্রমে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই হচ্ছে তোমার কলকাতা এবং হলদিয়া বন্দরের পার্থক্য। এরপর দেখো পোতাশ্রয় কোনটাকে বলছে, যে বন্দরের যেখানে জাহাজ মেরামত করা হয় বা অবসর সময়ে যেখানে তোমার মানে আসার পরে যখন দাঁড়িয়ে থাকে তখন সেটাকে বলছে পোতাশ্রয়। তাহলে এই সঙ্গে আমাদের বন্দর সম্পর্কে ধারণা শেষ হলো। এরপর দেখো আমাদের যেটা জানতে হবে যে পর্যটন শিল্প কী বা পশ্চিমবঙ্গে উন্নতির কারণ লেখো। তাহলে পর্যটন শিল্প তোমার কাকে বলে এবং তোমার উন্নতির কারণ আমাদের দিয়ে পর্যটন শিল্প সম্পর্কে তাহলে এবার জানতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প একটা ভালো শিল্প। তাহলে দেখো পর্যটন শিল্প বলছে পর্যটন সংক্রান্ত সমস্ত পণ্য, পরিকাঠামো, সুযোগ সুবিধা ও পরিষেবা যেগুলি পর্যটকদের আনন্দ বিনোদনে সাহায্য করে, সেই সমস্ত কিছু নিয়েই কিন্তু পর্যটন শিল্প গড়ে উঠেছে। অর্থাৎ পুরো জিনিসটা, একদিকে হোটেল ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা, তারপর তোমার পরিকাঠামোর উন্নয়ন, সবই কিন্তু পর্যটন শিল্পের মধ্যেই পড়ছে। উন্নতির কারণ কি, পর্যটন শিল্পে ভারতের একটি উন্নত রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। এর কারণগুলি হলো, প্রথমে হচ্ছে ভৌগোলিক অবস্থান, যে ভারতের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে হিমালয় পর্বতের অপার সৌন্দর্য, বঙ্গোপসাগরীয় উপকূলের সৈকতভূমি এবং জীববৈচিত্র্যপূর্ণ সুন্দরবন। তাহলে একদিকে যেমন তোমার হিমালয় রয়েছে, অন্যদিকে তোমার সমুদ্রের তীরে সুন্দরবন কিন্তু রয়েছে, যেগুলো ম্যানগ্রোভ অরণ্যের জন্য এটা একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবেও কিন্তু পরিচিত। তারপর দেখো যোগাযোগের সুবিধা, সড়কপথ, রেলপথ এবং জলপথের মাধ্যমে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগের সুবিধা এই শিল্পের বিশেষ উন্নতি ঘটিয়েছে। তারপর দেখো বন্দরের সুবিধা, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর, বাগডোগরা বিমানবন্দর, কলকাতা এবং হলদিয়া নদী বন্দরের মাধ্যমে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যাতায়াতের সুবিধা এই শিল্পের উন্নতিতে অন্যতম কারণ। তারপর দেখো টেলি পরিষেবা, বিএসএনএল, ভোডাফোন, রিলায়েন্স প্রভৃতির মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত পর্যটন কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ রক্ষিত হয়, ফলে পর্যটকরা নিরাপদ বোধ করেন। নেক্সট হচ্ছে হোটেল পরিষেবা, পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে উন্নত মানের হোটেল পরিষেবা গড়ে উঠেছে। এছাড়া পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন পর্ষদ দ্বারা পরিচালিত লজগুলি পর্যটকদের পরিষেবা প্রদানে সদা ব্যস্ত। তারপর দেখো ভ্রমণ সংস্থা, সুন্দর পরিষেবা প্রদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের পর্যটন কেন্দ্রগুলিতে ঘোরানোর জন্য একাধিক ভ্রমণ সংস্থা গড়ে উঠেছে। কম খরচ, এই রাজ্যে পর্যটন কেন্দ্রগুলিতে ঘোরা থাকা খরচ অপেক্ষাকৃত অনেক কম, এটা কিন্তু একেবারে সত্য কথা। পুরো ভারতবর্ষের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের খরচা কিন্তু অনেকটাই কম, বাইরে গেলে খরচা কিন্তু আরও বেশি, বিদেশে গেলে তো আরোই বেশি। এরপর দেখো
পানীয় জল বলছে পর্যটন কেন্দ্রগুলোতে পানীয় জলের সুবন্দোবস্ত এই শিল্পের উন্নতিতে সাহায্য করেছে। বিনিয়োগ বলছে রাজ্য সরকার পর্যটন কেন্দ্রগুলোতে বেসরকারি বিনিয়োগকে স্বাগত জানানোয় এই শিল্পের বিকাশ ত্বরান্বিত হয়েছে। রকমারি পর্যটন বলছে প্রাকৃতিক সৌন্দর্যগত পর্যটন, অরণ্য পর্যটন, পার্বত্য পর্যটন, ঐতিহাসিক পর্যটন, সাংস্কৃতিক পর্যটন, খেলাধুলাগত পর্যটন, ইডেন গার্ডেন, নদীমাতৃক পর্যটন, ঐতিহ্যগত পর্যটন, চা বাগিচা পর্যটন প্রভৃতি বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলি পশ্চিমবঙ্গে বর্তমান। তাই পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পের উন্নতি কিন্তু অব্যাহত রয়েছে। তাহলে এটাই গেল তোমার আমাদের পশ্চিমবঙ্গের উন্নতির কারণ। এরপর দেখো পর্যটন শিল্পকে দূষণহীন এবং উদীয়মান শিল্প বলে কেন। তাহলে দেখো উদীয়মান বলছে কারণ কি, তার কারণ এটা কিন্তু ভারতে ক্রমশ উদিত হচ্ছে ঠিক পেট্রোরসায়ন শিল্পের মতো। আর দূষণহীন কারণ হচ্ছে এখানে কিন্তু কোনো দূষণ হয় না। তাহলে এটাই হচ্ছে তোমার এটার কারণ। তাহলে দেখো কেন বলছে যখন মানুষ যখন নানাবিধ উদ্দেশ্যে বিনোদন, অবকাশ, শিক্ষা, ব্যবসা বাণিজ্য স্বল্প সময়ের জন্য অন্য স্থানে ভ্রমণ করে তখন তাকে পর্যটন বলে। এই পর্যটনের ফলে অসংখ্য ব্যবসার ক্ষেত্র সৃষ্টি হয়েছে, যেমন যাতায়াতের জন্য বিমান পরিবহন, গাড়ির ব্যবসা, ট্রেনের টিকিট ব্যবসা, থাকার জন্য রেস্তোরাঁ, হোটেল ব্যবসা, হোটেল বুকিং ব্যবসা, ট্রাভেল এজেন্সির ব্যবসা ইত্যাদি। এই সমস্ত ব্যবসার সঙ্গে বহু মানুষের জীবিকা যুক্ত, যা অর্থনীতির তৃতীয় পর্যায়ের অন্তর্গত। এগুলিকে একসঙ্গে পর্যটন শিল্প বলা হয়ে থাকে। এর কোনোটার দ্বারাই সেভাবে পরিবেশের অবনমন ঘটে না, তাই পর্যটন শিল্পকে দূষণহীন শিল্প বলা হয়ে থাকে। পশ্চিমবঙ্গে পর্যটন শিল্প বয়সে নবীন। 1996 খ্রিস্টাব্দে পর্যটনকে পশ্চিমবঙ্গের সরকার শিল্প হিসাবে ঘোষণা করে। আগে কিন্তু এটা শিল্প ছিল না, এই জন্য পর্যটন শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প বলা হয়। তাহলে এটা গেল। এবার দেখো পশ্চিমবঙ্গের কয়েকটি পর্যটন কেন্দ্রের পরিচয় দাও। তাহলে দেখো এখানে কিন্তু ঠিক যেমন আমরা তোমার পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর সম্পর্কে জানলাম, একই রকমভাবে পশ্চিমবঙ্গের যে পর্যটন কেন্দ্রগুলো আছে গুরুত্বপূর্ণ, সেই পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে তো আমাদের আলোচনা করতে হবে। দেখো যদিও এটা কিন্তু একসঙ্গে কখনোই আসে না, কিন্তু তবুও তোমাদের জেনে রাখলে ছোট প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা দিতে পারবে। তো আমি তোমাদের একসঙ্গে আলোচনা করে দিচ্ছি। প্রথম যেটা আছে কলকাতা, সবথেকে বেশি পর্যটন কেন্দ্র কিন্তু এখানে আছে। বলছে কলকাতা পশ্চিমবঙ্গ তথা ভারতের সাংস্কৃতিক পীঠস্থান। এখানে রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ইন্ডিয়ান মিউজিয়াম, বিড়লা প্ল্যানেটোরিয়াম, সায়েন্স সিটি, আলিপুর চিড়িয়াখানা, জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান, দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দির, বিড়লা মন্দির, ন্যাশনাল লাইব্রেরি, রবীন্দ্র এবং বিদ্যাসাগর সেতু প্রভৃতি। এই রবীন্দ্র বিদ্যাসাগর সেতুটা কিন্তু হাওড়া ব্রিজ থেকে দেখতে পাওয়া যায়, বুঝতে পেরেছো, প্রভৃতি স্থান দ্রষ্টব্য। কলকাতা শহরের অদূরেই হাওড়ায় রয়েছে আচার্য জগদীশচন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন ও বেলুর মঠ। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার কলকাতা। 2 নম্বর হচ্ছে দার্জিলিং এবং কালিম্পং। একেবারে সাউথটা আলোচনা হলো, এবারে নর্থেরটা আলোচনা করছি, দার্জিলিং কালিম্পং। বলছে শৈল শহর মানে পাহাড়ের শহর হিসাবে দার্জিলিংয়ের খ্যাতি বিশ্বজোড়া। প্রাকৃতিক এবং নৈসর্গিক দৃশ্য, আরামদায়ক আবহাওয়া ও জলবায়ু, চা বাগান প্রভৃতির আকর্ষণে দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে আসেন। একে শৈল শহরের রানী বলা হয় বা পাহাড়ের রানী বলা হয় দার্জিলিংকে। এখানে 3টি টি এর জন্য, যেমন টয় ট্রেন, টি গার্ডেন এবং টাইগার হিল, যেটা অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না, তাই জন্য বিখ্যাত। আবার দেখো 3টে টি কিন্তু পার্বত্য অঞ্চলের অর্থনীতির মূল। সেই 3টে কি, একটা হচ্ছে তোমার টি, আরেকটা হচ্ছে টিম্বার, আর 3 নম্বর হচ্ছে ট্যুরিজম। ঠিক আছে, ওই 3টে টি আলাদা, আবার এই 3টে টি হচ্ছে শুধুমাত্র দার্জিলিংয়ের জন্য, টয় ট্রেন, টি গার্ডেন এবং টাইগার হিলের জন্য বিখ্যাত। হিমালয় মাউন্টেনিংয়ের ইনস্টিটিউট, দার্জিলিং চিড়িয়াখানা, রক গার্ডেন প্রভৃতি এখানকার দ্রষ্টব্য স্থান। দার্জিলিংয়ের টয় ট্রেন তোমার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। দার্জিলিংকে ঘিরে গড়ে উঠেছে মিরিক, মংপু, ঘুম, কার্শিয়াং, কালিম্পং, রিমভিক, লাভা, লোলেগাঁও প্রভৃতি পর্যটন কেন্দ্র। দার্জিলিংয়ের সিঙ্গলীলা ন্যাশনাল পার্ক ও কালিম্পং জেলার নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক দুটি বিখ্যাত জাতীয় উদ্যান। দার্জিলিং কালিম্পংয়ের চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পর্যটন কেন্দ্র, যেখানে হোটেল ব্যবসা গড়ে না উঠলেও হোমস্টের মাধ্যমে থাকার আরামপ্রদ ব্যবস্থা আছে। এরপর দেখো চলে এলাম আমরা মুর্শিদাবাদ একটা ঐতিহাসিক স্থান। হ্যাঁ, হাজারদুয়ারি, কাটরা মসজিদ, সিরাজউদ্দৌলা সমাধি, নিজামত ইমামবাড়া প্রভৃতি এখানকার দ্রষ্টব্য স্থান। এরপর দেখো আসছে সুন্দরবন। বলছে প্রাকৃতিক দৃশ্য এবং রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য সুন্দরবন বিখ্যাত। এটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর অন্তর্ভুক্ত। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। এটি একটি ন্যাশনাল পার্ক এবং বায়োস্ফিয়ার রিজার্ভ। সজনেখালি, পাখিরালয়, নেতাধোপানি, সুধন্যখালি, ভগবতীপুর, কুমির প্রজেক্ট, কলসদ্বীপ, হলিডে আইল্যান্ড, লথিয়াম, পিয়ালি প্রভৃতি সুন্দরবনের দ্রষ্টব্য স্থান। এবার দেখো বকখালি। এই বকখালি হচ্ছে তোমার সুন্দরবনেরই একটা শহর। দক্ষিণ 24 পরগনার
বঙ্গোপসাগরের তীরে বকখালি সৈকতের জন্য বিখ্যাত। জম্মুদ্বীপ, হেনরি আইল্যান্ড এখানকার দ্রষ্টব্য স্থান। এবার দেখো গঙ্গাসাগর, তাহলে যেখানে তোমার গঙ্গাসাগর হচ্ছে যেখানে তোমার ওই ভাগীরথী হুগলি নদী বঙ্গোপসাগরে মিশছে। হুগলি নদীর মোহনায় সাগরদ্বীপ ভারত বিখ্যাত পর্যটন কেন্দ্র। এখানে রয়েছে কপিল মুনির মন্দির। প্রতি বছর মকর সংক্রান্তিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ সেখানে আসে পুণ্য স্নানে। এবার দেখো দীঘা, বলছে সমুদ্র তীরের দীঘা বিখ্যাত পর্যটন কেন্দ্র। দীঘার নিকট শঙ্করপুর ও মন্দারমণি বিখ্যাত পর্যটন কেন্দ্র ও সমুদ্র সৈকত। এবার ধরো তরাই এবং ডুয়ার্স অঞ্চল, ডুয়ার্স অঞ্চলের গরুমারা, জলদাপাড়া, বক্সা জয়ন্তী প্রভৃতি অভয়ারণ্যকে ঘিরে এই অঞ্চলে গড়ে উঠেছে অসংখ্য পর্যটন কেন্দ্র। রকি আইল্যান্ড, ঝালং, বিন্দু, মূর্তি, চালসা, রসিক বিল, সামসিং, সান্তালে খোলা এখানকার অন্যান্য বিখ্যাত পর্যটন স্থান। তরাই অঞ্চলের জলপাইগুড়ির চামড়ামারি, দার্জিলিংয়ের মহানন্দা বিখ্যাত অভয়ারণ্য। এরপর দেখো শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থল বা এখানেই উনি তার কর্মজীবনটা কাটিয়েছেন। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন বিখ্যাত পর্যটন কেন্দ্র। নিকটে বল্লভপুর প্রাণী অভয়ারণ্য ও খোয়াই দ্রষ্টব্য স্থান। সোনাঝুরির হাট খুবই বিখ্যাত। রবীন্দ্র জয়ন্তী, পৌষ মেলা এবং বসন্ত উৎসব এখানে প্রচুর মানুষের সমাগম ঘটে। ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি সেপ্টেম্বর 2023 শান্তিনিকেতনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত করেন। তাহলে এবার দেখো বাঁকুড়া পর্যটন কেন্দ্র কী কী আছে। বিষ্ণুপুর বিখ্যাত পর্যটন কেন্দ্র, অসংখ্য টেরাকোটা মন্দিরের জন্য বিষ্ণুপুর বিখ্যাত। তারপরে রাসমঞ্চ, পঞ্চরত্ন মন্দির, রাধা গোবিন্দ মন্দির, জোড়া বাংলো মন্দির বিষ্ণুপুরের দ্রষ্টব্য স্থান। এই জেলার শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর, কংসাবতী ব্যারেজ এবং জলাধার বিখ্যাত পর্যটন কেন্দ্র। এরপর দেখো আছে আমাদের কুলিক পাখিরালয়, বলছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছে কুলিক পাখিরালয়ে প্রায় 164 প্রজাতির পাখি বাস করে। এবার দেখো মালদা, এটা একটি ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। গৌড়, রাজকেলি, আদিনা, পান্ডুয়া, জগজীবনপুর এখানকার দ্রষ্টব্য স্থান। এবার দেখো কোচবিহার রাজবাড়ি, মদনমোহন মন্দির, মধুপুর ধাম মন্দির বিখ্যাত দ্রষ্টব্য স্থান। রাসমেলা এখানে বিখ্যাত। এবার দেখো ঝাড়গ্রাম, নতুন একটি জেলার দ্রষ্টব্য স্থানগুলি ঝাড়গ্রাম প্যালেস, জঙ্গলমহল জুওলজিক্যাল পার্ক, গনগনিতে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল আখ্যা দেওয়া হয়েছে। এরপর দেখো অযোধ্যা পাহাড়, হচ্ছে পুরুলিয়ার একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র। বামনা তুর্গা জলপ্রপাত, পাথর খাদান, তারপর আছে চরিদা ছৌ নৃত্যের মুখোশের জন্য বিখ্যাত। পাখি পাহাড়, তুগাবান ও জলাধার প্রভৃতির দ্রষ্টব্য স্থান। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ পাম্প দিয়ে কিন্তু এখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। তারপর 17 নম্বর হচ্ছে কৃষ্ণনগর, মাটির পুতুলের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। নিকটে মায়াপুর ইস্কন মন্দির, নবদ্বীপ, পলাশী, বেথুয়া ডহরি অভয়ারণ্য বিখ্যাত পর্যটন কেন্দ্র। তাহলে দেখো পর্যটন কেন্দ্রগুলো সম্পর্কে আমি তোমাদের একটা আলোচনা দেওয়ার চেষ্টা করলাম, তোমরা বই থেকেও আশা করি সব পেয়ে যাবে। তাহলে দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।